বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রামপাল মহাবিদ্যালয়ের সকল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দকে রাভেজ অনলাইন ক্লাস থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আছি তোমাদের সাথে রাবেয়া খাতুন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রামপাল মহাবিদ্যালয় থেকে। আমার ইমেল আইডি rabia.shiuli@gmail.com। আমার ইউটিউব চ্যানেল রাবেয়াস অনলাইন ক্লাস, সেখানে তোমরা তোমাদের প্রত্যেকটা ক্লাস ইজিলি তোমরা পেয়ে যাবে। আর তোমরা যদি এই ক্লাসগুলো একসাথে পেতে চাও, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল রাবেয়াস অনলাইন ক্লাসটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাছাড়া আমাদের রামপাল মহাবিদ্যালয়ের যে পেজ আছে, রামপাল কলেজ মুন্সিগঞ্জ লিখে ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবে। সেখানেও আমার ক্লাসগুলো পাবে। সেই সাথে আমার রামপাল মহাবিদ্যালয়ের সকল শিক্ষকের ক্লাসগুলো তোমরা সেখানে নিয়মিত পেয়ে যাবে। আজ যাদের জন্য আমার এই লেকচারটি আমি তৈরি করেছি, তারা হলো আমাদের রামপাল মহাবিদ্যালয়ের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রছাত্রী। আজ আমি তোমাদের পড়াবো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। তবে আজকের ক্লাসটি শুরু করার পূর্বে আমি তোমাদের সিলেবাসটি নিয়ে একটু কথা বলবো। দেখো, তোমরা যারা আছো রামপাল কলেজে 2020-21 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী, তারা হয়তো তোমরা এতক্ষণে তোমরা নোটিশ পেয়ে গিয়েছো যে আগামী 10 ডিসেম্বর 2020 তারিখ হতে অনলাইনে প্রথম মিড টার্ম পরীক্ষা অনুষ্ঠিত হবে। যে কারণে আমি প্রথমেই তোমাদেরকে প্রথম মিড টার্মের সিলেবাসটা এখানে তুলে ধরেছি, যাতে করে যারা এখনো সংগ্রহ করনি বা সংগ্রহ করেছো, তাদের জন্য আরেকবার রিভিউ হিসেবে এখানে আমি একটি ছবি দিয়ে দিয়েছি। দেখো, এই ছবিতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম মিড টার্ম পরীক্ষার যে অংশটুকু থাকবে, সেটা হলো তোমার প্রথম পত্রের অধ্যায় 1, অর্থাৎ প্রথম অধ্যায়, যেটার শিরোনাম হলো প্রাক ইসলামী আরব। এবং দ্বিতীয় পত্র থেকে থাকবে তোমার প্রথম অধ্যায়। সেই প্রথম অধ্যায়ের শিরোনাম হলো ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা, তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা তোমার দ্বিতীয় পত্র থেকে আলোচনা করব। সেটা হলো তোমার দ্বিতীয় পত্রের যে প্রথম অধ্যায়, সেই প্রথম অধ্যায় অর্থাৎ ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আজকের আলোচনার বিষয় হলো প্রথম অধ্যায়, এবং প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো আমি কিছুদিন আগে নোট করেছিলাম। তো সেই নোটটাই আজকে আমি আমার ক্লাসে আবারও উপস্থাপন করছি। যেহেতু তোমরা সেই ক্লাসটা হয়তো পাওনি, এটা দ্বিতীয় বর্ষে যারা ছিল তাদের জন্য আমি এটা তৈরি করেছিলাম। মূলত আমি জ্ঞানমূলক প্রশ্ন এটাতে যেভাবে সাজিয়েছি, সেটা হলো প্রথম থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আসতে পারে, সেই প্রশ্নগুলো নিয়েই আমি আমার এই সাজেশনটা সাজিয়েছিলাম। তো সেখান থেকে আজ আমি তোমাদেরকে কিছু জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের খাতায় লিখে রাখতে পারো। তাহলে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে আমি আজকে জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে দিচ্ছি, তোমরা খাতায় লিখে রাখো। প্রথমে 1 নম্বর যে প্রশ্নটা, সেটা হলো ভারত উপমহাদেশ কোথায় অবস্থিত? এটার উত্তর হবে এশিয়া মহাদেশের মধ্য দক্ষিণে ভারত উপমহাদেশ অবস্থিত।
আমি আবারও বলছি, ভারত উপমহাদেশ কোথায় অবস্থিত? এশিয়া মহাদেশের মধ্য দক্ষিণে ভারত উপমহাদেশ অবস্থিত। তোমরা জানো যে আমি আমার যে ক্লাস আমি প্রথম দিন যে ক্লাসটা নিয়েছি, সেই ক্লাসে অথবা যে ২য় নম্বর ক্লাস ছিল তোমাদের, সেই ক্লাসে আমি আসলে একটা ম্যাপের ডিরেকশন সেটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। আমাদের আসলে উপরের যে অংশটা, প্রত্যেকটা ম্যাপের উপরের যে অংশ, সেখানে তোমার সেটাকে বলা হয় উত্তর। আর নিচের যে অংশটা সেটাকে বলা হয় তোমার আম সেটাকে বলা হয় তোমার দক্ষিণ। এবং তোমার ঠিক উত্তরের তোমার ডানের যে অংশটা সেটা হলো তোমার পূর্ব। আর তোমার বাম পাশে যে অংশটা সেটা হলো পশ্চিম। তাহলে এশিয়া মহাদেশের ঠিক মধ্য দক্ষিণে তোমার ভারত উপমহাদেশ অবস্থিত। অর্থাৎ এটা তোমার যে দক্ষিণ অংশ আছে ম্যাপের, সেই ম্যাপের এবং এশিয়া মহাদেশের, সেই এশিয়া মহাদেশের ঠিক আহ, মধ্য দক্ষিণে, অর্থাৎ দক্ষিণ দিকের ঠিক মধ্যখানেই তোমার এই ভারত উপমহাদেশটা অবস্থিত। ২ নম্বর প্রশ্ন, ভারতবর্ষের প্রাচীনতম জাতি কারা? দেখো, ভারতবর্ষে আসলে কালে তোমার কালের বিবর্তনে এবং সময়ের সাথে সাথে তোমার অনেক আহ, জাতিগোষ্ঠী কিন্তু তোমার ভারত উপমহাদেশে এসেছিল বিভিন্ন সময়ে। তো তাদের মধ্যে প্রথম যারা এসেছিল তারা হলো দ্রাবিড় জাতি। অর্থাৎ ভারতবর্ষের প্রাচীনতম জাতি হলো দ্রাবিড়। এখানে বানানটা আছে, তোমরা ভালো করে দেখে নিবে। প্রশ্ন নম্বর ৩, ভারতবর্ষকে কিসের জাদুঘর বলা হয়? ভারতবর্ষকে বলা হয় নৃতাত্ত্বিক জাদুঘর। তোমাদের এই যে এই আহ, এই প্রশ্নটা জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে এসে থাকে, আবার অনেক সময় তোমার অনুধাবনমূলক যে প্রশ্ন সেখানে এসে থাকে যে নৃতাত্ত্বিক জাদুঘর আহ, বলা হয় কাকে, ব্যাখ্যা করো। বা ভারতকে বা ভারতবর্ষকে কেন নৃতাত্ত্বিক জাদুঘর বলা হয় ব্যাখ্যা করো। এটা আসলে অনুধাবনমূলক যে প্রশ্ন আসে সেটাতে আসে। তার পরের যে প্রশ্নটা সেটা হলো ৪ নম্বর। এখানে বলা হয়েছে কারা ভারতকে ইন্দাস নামে অভিহিত করেছিলেন? আসলে ভারতকে তোমার ইন্দাস নামেও আগে ডাকা হতো। এই প্রশ্নটা হলো যে কারা ভারতকে বা ভারতবর্ষকে ইন্দাস নামে ডাকতেন বা ইন্দাস নামে অভিহিত করেছিলেন? এটা হবে দেখো উত্তর, গ্রিকরা ভারতকে ইন্দাস নামে অভিহিত করেছিলেন। অর্থাৎ গ্রিকরা ভারতকে বা ভারতবর্ষকে ইন্দাস নাম দিয়েছিলেন। তার পরের প্রশ্ন অর্থাৎ ৫ নম্বর, বলা হয়েছে কার নাম অনুসারে ভারতবর্ষের নামকরণ করা হয়? উত্তর, জনশ্রুতি অনুসারে পৌরাণিক রাজা ভরতের নাম অনুসারে ভারতবর্ষের নামকরণ করা হয়েছে। এই ভরত কে ছিলেন জানো? এই ভরত ছিল যে তোমাদের যে আমরা যে পৌরাণিক কাহিনী পড়েছি রামায়ণ, আহ, সেই রামায়ণের তোমার আহ, একটা চরিত্র রাম যে আছে, সেই রামের যে ভাই, সেই ভাই ছিল ভরত। এই ভরত একসময় ভারতবর্ষের ভারতবর্ষকে শাসন করেছিল জনশ্রুতি অনুযায়ী। সেই ভরতের নাম অনুসারেই তোমার আসলে ভারতবর্ষের নামকরণ করা হয়েছে। অনেক ঐতিহাসিকগণ এটাকে সমর্থন করেছেন, যে কারণে এটাকে বলা হয়েছে যে জনশ্রুতি অনুসারে পৌরাণিক রাজা ভরতের নাম অনুসারে ভারতবর্ষের নামকরণ করা হয়েছিল বা নামকরণ করা হয়েছে। ৬ নম্বর প্রশ্ন, জাতিভেদ প্রথায় কয়টি স্তর রয়েছে? এটা আসলে তোমার আচ্ছা, উত্তরটা আগে বলে নিই। সেটা হবে জাতিভেদ প্রথায় মোট ৪টি স্তর রয়েছে। আমাদের এরিয়াতে এখন মানে প্রতিদিনই দেখা যায় যে কনসার্ট হয়।
মানে কি বলবো? মানুষ আসলে ক্লাসগুলো আমি রেডি করতে পারি না। দেখা যাচ্ছে যে আ সন্ধ্যা থেকে শুরু করে ১২টা বেজে যায়। তাও তোমার কনসার্ট চলতেই থাকে। যে কারণে আমাকে বাধ্য হয়ে ক্লাসগুলো রেডি করতে হচ্ছে। কারণ দিনের বেলা আসলে রেকর্ডিং করা তো সম্ভব নয়। দিনের বেলা অনেক শব্দ হয় বাহিরের যে শব্দটা, সেই শব্দটা চলে আসে। তাই তোমাদের ক্লাসে হয়তো একটু কনসার্টের আওয়াজটা আসতেছে। তোমরা এটাকে আ একটু ইজিলি নিবে, হ্যাঁ? দেখো এখানে বলা হয়েছে যে জাতিভেদ প্রথায় কয়টি স্তর রয়েছে। মূলত এটি যে তোমার হিন্দু ধর্ম ছিল, সেই হিন্দু ধর্মে আসলে জাতিভেদ প্রথাটা আসলে হিন্দু সমাজে প্রচলিত ছিল। আম, মূলত তাদের যে জাতিভেদ প্রথায় ৪টি স্তর ছিল। সেটি এখনো অনেক ক্ষেত্রে তোমার রয়ে গিয়েছে। যেমন তোমার ১ম এই যারা ছিল তারা ছিল ব্রাহ্মণ। দ্বিতীয় হলো তোমার দ্বিতীয় যারা আছে তারা হলো ক্ষত্রিয়। তৃতীয় হলো তোমার বৈশ্য এবং সর্বশেষ যে স্তরটা রয়েছে সেটা হলো শূদ্র। তাহলে জাতিভেদ প্রথায় কয়টি স্তর রয়েছে? উত্তর হবে ৪টি স্তর। প্রশ্ন নম্বর ৭, ভারতে স্থায়ী মুসলিম সাম্রাজ্যের ভিত্তি প্রতিষ্ঠা করেন কে? এটার উত্তর হবে মুইজুদ্দিন মোহাম্মদ গুরি। দেখো তোমরা অনেকেই ভাবতে পারো যে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করেছেন, সেহেতু ভারতে স্থায়ী মুসলিম সাম্রাজ্যের ভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন আহ, আবুল কাসিম। আসলে কিন্তু না। তোমাদের এই উত্তরটা হবে মুইজুদ্দিন মোহাম্মদ বিন শাম বা মুইজুদ্দিন মোহাম্মদ গুরি। ঠিক আছে? তার পরের প্রশ্ন ৭ নাম্বার, ভারতে স্থায়ী মুসলিম সাম্রাজ্যের ভিত্তি প্রতিষ্ঠা করেন কে? সেটা হলো মুইজুদ্দিন মোহাম্মদ গুরি। ৮ নম্বর প্রশ্ন, আরবরা সর্বপ্রথম সিন্ধু বিজয় করেন কখন বা কবে? এটার উত্তর হবে ৭১২ খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর ৯, সিন্ধু নদীর ইংরেজি নাম কি? সেটা হলো উত্তর হবে ইন্দাস। সিন্ধু নদীর ইংরেজি নামই হলো তোমার ইন্দাস। যে ইন্দাস থেকেই তোমার ইন্ডিয়া শব্দের উৎপত্তি হয়েছে বলে অনেক ঐতিহাসিকগণ মনে করে থাকেন। ১০ নম্বর প্রশ্ন দেখো, ভারত উপমহাদেশকে নৃতত্ত্বের জাদুঘর বা ইথোলজিক্যাল মিউজিয়াম বলে অভিহিত করেছেন কে? একজন ঐতিহাসিক ভারত উপমহাদেশকে নৃতত্ত্বের জাদুঘর বা ইথোলজিক্যাল মিউজিয়াম বলে অভিহিত করেছিলেন। সে ঐতিহাসিকের নাম হলেন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। এখানে নামটা দেয়া আছে, বানানটাও এখানে দেওয়া আছে। তোমরা এখান থেকে বানানটা শুদ্ধ করে লিখে রাখবে, ঠিক আছে? এবং খাতায় আমি শুদ্ধভাবেই দেখছি। তারপর দেখো প্রশ্ন নম্বর ১১, ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ কোন দেশের ঐতিহাসিক ছিলেন বা কোন দেশের নাগরিক ছিলেন? তিনি একজন আইরিশ ঐতিহাসিক ছিলেন। আমি আবার বলছি, ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ কোন দেশের ঐতিহাসিক ছিলেন? উত্তর হবে একজন আইরিশ ঐতিহাসিক ছিলেন। প্রশ্ন নম্বর ১২, ভারতবর্ষে মধ্যযুগের সূচনা হয় কখন? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো উত্তর হবে ভারতবর্ষে যখন মুসলিম অভিযান আরবদের সিন্ধু ও মুলতান বিজিত হয়, তখন থেকে মূলত ভারতবর্ষের তোমার মধ্যযুগের সূচনা হয়েছিল। কখন? যখন ভারতবর্ষে মুসলিম বাহিনী অভিযান চালিয়েছিল এবং আরব কর্তৃক সিন্ধু ও মুলতান বিজিত হয়েছিল, মানে জয় হয়েছিল বা জয় করেছিল। তখন থেকেই ভারতবর্ষে মধ্যযুগের সূচনা হয়েছিল। ১৩ নম্বর প্রশ্ন, পলাশীর যুদ্ধ হয় কত সালে? এটা তোমরা যারা ইতিহাস ছিল যাদের এসএসসিতে, তারা এটা পড়েছো যে পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল। পলাশীর যুদ্ধ হয়েছিল ১৭৫৭ সালে। তার পরের প্রশ্ন দেখো ১৪ নম্বর,
সেটা হলো সতীদাহ প্রথা কি। এটাও খুব গুরুত্বপূর্ণ, এটা অনুধাবনেও এসে থাকে। তো এটা যদি তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসে তাহলে সংক্ষেপে উত্তর দিবে। দেখো কি উত্তরটা কিভাবে হবে। প্রাচীন হিন্দু সমাজে প্রচলিত মৃত স্বামীর সাথে জীবিত বিধবা স্ত্রীকে একই চিতায় পুড়িয়ে মারার একটা রীতি ছিল। সেই রীতিটাকেই তোমার ইতিহাসে সতীদাহ প্রথা বলা হয়ে থাকে, বা সেই রীতিটাই ইতিহাসে সতীদাহ প্রথা নামে পরিচিত। আমি আবার বলছি, সতীদাহ প্রথা কি। প্রাচীন হিন্দু সমাজে প্রচলিত মৃত স্বামীর সাথে জীবিত বিধবা স্ত্রীকে একই চিতায় পুড়িয়ে মারার যে একটা রীতি ছিল, সেই রীতিটাই ইতিহাসে সতীদাহ প্রথা নামে পরিচিত। 15 নম্বর প্রশ্ন, কত শতাব্দীতে ভারতে মুসলিম আধিপত্যের সূচনা হয়েছিল। এটার উত্তর হবে অষ্টম শতকে বা অষ্টম শতাব্দীতে। তার পরের প্রশ্ন, আরবদের সিন্ধু অভিযানের সময় উমাইয়া খলিফা কে ছিলেন। 16 নম্বর প্রশ্নের উত্তর হবে উমাইয়া খলিফা আল ওয়ালিদ। প্রশ্ন নম্বর 17, খলিফা আল ওয়ালিদ কত খ্রিস্টাব্দে দামেস্কের সিংহাসনে বসেন। এর উত্তর হবে 705 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 18, হাজ্জাজ বিন ইউসুফ কে ছিলেন। উত্তর হবে হাজ্জাজ বিন ইউসুফ উমাইয়া খলিফা আল ওয়ালিদের শাসনামলে বা শাসনকালে সাম্রাজ্যের যে পূর্বাঞ্চল ছিল, যেটার বর্তমান ইরাকে অবস্থিত, সেই সাম্রাজ্যের পূর্বাঞ্চলের একজন শাসনকর্তা ছিলেন। তো হাজ্জাজ বিন ইউসুফ কে ছিলেন। হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন উমাইয়া খলিফা আল ওয়ালিদের শাসন আমলের তার সাম্রাজ্যের পূর্বাঞ্চলের শাসনকর্তা, যেটা বর্তমানে ইরাকে অবস্থিত। তার পরের প্রশ্ন 19 নম্বর, সেটা হলো রাজা দাহির কে ছিলেন। রাজা দাহির ছিলেন মুসলিম বিজয়ের প্রাক্কালে সিন্ধুর একজন রাজা। অর্থাৎ রাজা দাহির ছিলেন তোমার যখন মুসলমানরা 712 খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করেছিল, সেই সিন্ধু বিজয়ের সময়ে বা সিন্ধু বিজয়ের ঠিক পূর্ব মুহূর্তে সিন্ধুর রাজা যে ছিলেন সে হলেন রাজা দাহির। 20 নম্বর প্রশ্ন, আরবরা কত সালে সিন্ধু অভিযান করেছিল। দেখো সিন্ধু অভিযান করেছিল 710 খ্রিস্টাব্দে, তবে সিন্ধু বিজয় হয়েছিল 712 খ্রিস্টাব্দে। 21 নম্বর প্রশ্ন, সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতির নাম কি ছিল। উত্তর হবে সেনাপতি মোহাম্মদ বিন কাসিম। অর্থাৎ আরবরা যখন সিন্ধু বিজয় করেছিল, সেই সিন্ধু বিজয়ের সময় তোমার আরবের তোমার উমাইয়া শাসন কায়েম ছিল। সেই উমাইয়া শাসক ছিলেন খলিফা আল ওয়ালিদ, এবং খলিফা আল ওয়ালিদের যে সেনাপতি আসলে ভারত অভিযান করেছিলেন তিনি হলেন সেনাপতি মোহাম্মদ বিন কাসিম। তার পরের প্রশ্ন 22 নম্বর, মোহাম্মদ বিন কাসিম কবে সিন্ধু বিজয় করেছেন। আমি তোমাদের একটু আগেই বলেছি যে মোহাম্মদ বিন কাসিম তোমার 710 খ্রিস্টাব্দে সিন্ধু অভিযান করেছিলেন, মানে সিন্ধুতে প্রথম আক্রমণ করেছিলেন। কিন্তু সিন্ধুটা বিজয় করেছেন বা বিজিত হয়েছে 712 খ্রিস্টাব্দে। তাহলে এর উত্তরটা কি হবে। প্রশ্নটা হলো মোহাম্মদ বিন কাসিম কবে সিন্ধু বিজয় করেছিলেন। এর উত্তর হবে 712 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 23, মুসলমানদের সিন্ধু ও মুলতান বিজয়ের সময় সিন্ধু ও মুলতানের শাসনকর্তা কে ছিলেন। আমি একটু আগে তোমাদের বলেছি যে সিন্ধু ও মুলতান বিজয়ের ঠিক পূর্ব মুহূর্তে বা সিন্ধু ও মুলতান বিজয়ের সেই সময়কালে সিন্ধু ও মুলতানের শাসনকর্তা বা রাজা ছিলেন রাজা দাহির। এখানে আমার একটা প্রিন্টিং মিস লেখায় তোমার আকারটা পড়েনি, তো এখানে রাজ হবে না, এটা হবে সিন্ধু ও মুলতানের শাসনকর্তা ছিলেন রাজা দাহির। ঠিক আছে, বা তোমরা এই যে রাজ শব্দটা না লিখে এখানে রাজা লিখবে। ঠিক আছে। প্রশ্ন নম্বর 24,
সিন্ধুর প্রধান বন্দরের নাম কি? এই বন্দরটা খুবই গুরুত্বপূর্ণ একটি বন্দর। এই বন্দরটা আসলে সিন্ধু বিজয়ের সাথে রিলেটেড, যে কারণে এটা তোমাদের বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে যে সিন্ধুর প্রধান বন্দরের নাম কি। তো সিন্ধুর প্রধান বন্দরের নাম হলো তোমার দেবল বন্দর। এই দেবল বন্দরটা তোমার সিন্ধুতেই অবস্থিত। তার পরের প্রশ্ন দেখো, দেবল বন্দর কোথায় অবস্থিত? তো দেবল বন্দর হলো সিন্ধুতেই অবস্থিত। আহ, আসলে দেখো আমাদের আজ আমাদের গ্রামের একটা মানে অন্য আমাদের গ্রামে তোমার একজনের জন্মদিন হচ্ছে, সেই জন্মদিন উপলক্ষে তারা আসলে কনসার্ট করতেছে। আর আমাদের গ্রামের পাশের গ্রামেই তোমার ওয়াজ হচ্ছে, হ্যাঁ। তো দুইটার আসলে এত শব্দ, সে শব্দের কারণে আসলে আমি আজ সন্ধ্যাবেলা বসেছি ক্লাস নেওয়ার জন্য। এখন তোমাদের বাজে হলো প্রায় কয়টা, 11টা 6, 6 মিনিট। অর্থাৎ আমি এই ক্লাসগুলো যখন তোমার মানে একটু সাউন্ড বন্ধ হয় তখন আমি রেকর্ডিং করি, আবার যখন তোমার শব্দ শুরু হয় আমি সেটাকে মানে বন্ধ করে রাখি, হ্যাঁ। তো আমার মনে হচ্ছে যে আমি আজকে আর ক্লাস সামনে না আগিয়ে না নিয়ে যাই। তো তোমরা এখানে আমি পরবর্তী পেজগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা দেখো এখানে তার পরের যে 27 28 প্রশ্ন এখানে দেওয়া আছে। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিবে। স্ক্রিনশট নিয়ে নিলে আসলে তোমাদের যদি ফোনে সেভ করা থাকে তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে, হ্যাঁ। তারপরে দেখো তার পরের যে প্রশ্নটা সেটা হলো তোমার 29 30 31 নম্বর প্রশ্ন। তো এখানে তোমরা জ্ঞানমূলক প্রশ্নগুলো পেয়ে যাবে। তো এখানে দেওয়া আছে 29 30 এবং 31 নম্বর জ্ঞানমূলক প্রশ্ন। তার পরের পেজে দেখো, তার পরের পেজে 32 33 ও 34 নম্বর প্রশ্ন তোমরা পাবে। এটাও তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। আহ, কারণ আর রিপিট করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ এত শব্দ আসলে তোমরা ক্লাসটা করতেই পারবে না। তাই আমি এখানে একটু সময় নিয়ে আহ, মানে স্কিপ করে যাচ্ছি, আমি আর এগুলো বর্ণনা করছি না, হ্যাঁ। পরবর্তী ক্লাসে আমি যদি সময় হ্যাঁ অবশ্যই সময় পাবো, পরবর্তী ক্লাসে আমি আম, এগুলো নিয়ে আরেকবার আলোচনা করবো, হ্যাঁ। তার পরের পেজে দেখো, তার পরের পেজে তোমার 35 36 37 এবং 38 নম্বর প্রশ্নটা দেওয়া আছে। এখানে তোমার 38 নম্বর যে প্রশ্নটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা অনেক সময় তোমার অনুধাবনমূলক প্রশ্ন হয়ে থাকে। যেমন ভারতবর্ষকে বলতে ইন্ডিয়া বলা হয় কেন, ব্যাখ্যা করো। এটা একটু ভালো করে তোমরা পড়ে নিবে। তার তারপরে দেখো, তারপরে আছে 38 39 40 এবং 41 নম্বর প্রশ্ন। এই 41টা প্রশ্ন যদি তোমরা ভালো করে পড়ো তাহলে আমার মনে হয় না প্রথম অধ্যায় থেকে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আসবে সেগুলো নিয়ে তোমরা আসলে কোনো সমস্যা ফেস করবে। তাহলে আমি তোমাদের কাছে প্রত্যাশা করি তোমরা বাসায় আসলে এই 1 থেকে 41তম যে জ্ঞানমূলক প্রশ্ন আমি দিয়েছি সেগুলো তোমরা কমপ্লিট করে ফেলবে। তাহলে আজকে আমি এখানেই শেষ করতে চাচ্ছি, কারণ অতিরিক্ত শব্দের কারণে আসলে ক্লাসটা রেকর্ডিংটা মোটেই ভালো হচ্ছে না। আম, তাই আজকে এই পর্যন্তই। আমি পরবর্তী ক্লাসে তোমাদের যে প্রথম মিডটার্ম পরীক্ষা হবে সেই মিডটার্ম পরীক্ষার উপরেই আসলে আমি ক্লাসটা চালিয়ে যাব। তাহলে তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।